Good morning and welcome everybody to today's class on hospital development perspective. হসপিটাল ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ এটা একটু আগে যে ক্লাস নিয়েছি ওটার সঙ্গে অনেকগুলো কন্টেন্ট কমন এবং এই ক্লাসটা মূলত বইয়ের মধ্যে ওইভাবে পাই নাই, এটা অনলাইনের কন্টেন্ট বেসড ক্লাস। সো হসপিটাল ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ, এই ক্লাসে আমরা কি কি শেখার চেষ্টা করব। ডেফিনেশন অফ হসপিটাল বাই ডব্লিউএইচও, history of hospital development, factors responsible for development of hospitals, classification of hospitals, functions of hospitals, factors affecting distribution of beds, factors influencing hospital utilization, hospital administration, role of administrator, management, scalar principle, and person reporting directly to administrator. So definition of hospital by WHO, যেটা আগের ক্লাসে আমরা পড়েছি, the hospital as an integral part of social and medical organization, the function of which is to provide for the population complete health care, both curative and preventive, and whose outpatient services reach out to the family and its home environment. The hospital is also center for the training of health workers and for social research. So this is the definition of hospital by World Health Organization. History of hospital development. The word hospital is an Italian word derived from hospitality, meaning to be guest. It is represented by staff and servant. Staff হলো patient, servant হচ্ছে caring of. In United States, first modern hospital was the Pennsylvania Hospital, founded in Philadelphia in 1751. In 1800s, the large facilities were built, such as Massachusetts General Hospital. Mayo Hospital is the oldest hospital in Lahore. Let's see what factors are responsible for development of hospital. Number one, advance in medical sciences. Development of technological sophistication and specialization. Development of professional nursing. Advance in medical education. Contribution by industrialists, support by health insurance, and role of government. এই সমস্ত ফ্যাক্টর একটা হসপিটাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করে। আমাদের দেশে মূলত রোল অফ গভর্নমেন্ট এবং ইমার্জেন্স অফ ডিফারেন্ট স্পেশালাইজেশন বা স্পেশালিস্ট সাবজেক্ট, এগুলোর উপর ভিত্তি করেই হসপিটাল ডেভেলপমেন্ট হয়ে থাকে। হসপিটালের ক্লাসিফিকেশন আমরা আগের ক্লাসেই দেখেছি যে এটা বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায় অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ সার্ভিস প্রোভাইডেড। আবার আরেকটা ক্লাসিফিকেশন এখানে বলা হয়েছে এক্সট্রা, যে অ্যাকর্ডিং টু নাম্বার অফ বেডস, অ্যাকর্ডিং টু ওনারশিপ, অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ স্টে। তো অ্যাকর্ডিং টু টাইপ অফ সার্ভিস প্রোভাইডেড, জেনারেল হসপিটাল আর স্পেশাল হসপিটাল যদি দুই ভাগে আমরা ভাগ করি, তো জেনারেল হসপিটাল in all type of service are provided to both adult children and under same roof. এখানে আমাদের দেশের যে ডিস্ট্রিক্ট হসপিটাল গুলো এগুলো জেনারেল হসপিটাল। আর স্পেশাল হসপিটাল, দিস হসপিটাল ডিল উইথ স্পেসিফিক ক্যাটাগরি, যেমন আই হসপিটাল, চাইল্ড হসপিটাল,
কার্ডিওলজি হসপিটাল, এরকম স্পেসিফিক ডিজিজ নিয়ে যে সমস্ত হসপিটাল কাজ করে। অ্যাকর্ডিং টু নাম্বার অফ বেডস, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি বলি তাহলে কমিউনিটি ক্লিনিক যেটা, এই কমিউনিটি ক্লিনিকে কোনো বেড থাকে না, মানে ইনডোর রোগী ভর্তি থাকে না, শুধু আউটডোর সার্ভিস। তারপরে উপরের স্তর হচ্ছে ইউনিয়ন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, এখানেও শুধুমাত্র আউটডোর সার্ভিস, কোনো ইনডোর সার্ভিস নেই, অর্থাৎ হসপিটাল বেড বলে কিছু নেই। তারপরে হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স। তো আমাদের দেশের যে উপজেলা হেলথ কমপ্লেক্স এগুলো বেসিক্যালি 32 বেডের, 31 বেডের হসপিটাল, এগুলোকেই এখন আপগ্রেড করে 50 বেডের উপজেলা হেলথ কমপ্লেক্সে কনভার্ট করা হচ্ছে। ম্যাক্সিমাম জায়গায় 50 বেড হয়ে গিয়েছে, কোনো কোনো জায়গায় এখনো কাজ চলছে। তাহলে উপজেলা হেলথ কমপ্লেক্সের বেড সংখ্যা দুই রকম, পুরাতন গুলো 31 বেডেড আর নতুন আপগ্রেডেশন যেগুলো হয়েছে সেগুলো 50 বেডেড হসপিটাল। কিছু কিছু আবার স্যার 100 বেডেও করতেছে, এখন ইনফ্রাস্ট্রাকচার চলতেছে কাজ। হ্যাঁ, ওই তো পর্যায়ক্রমে বেড সংখ্যা বাড়বে, তবে জেনারেলি হচ্ছে 31 অথবা 50, কোনোটা হয়তো 100 হচ্ছে, আপনি যেরকম বললেন। পরাণগঞ্জেরটা কোন ক্যাটাগরিতে পড়বে? পরাণগঞ্জ তো কোনো উপজেলা হেলথ কমপ্লেক্স না, ওইটা হচ্ছে ওইটাকে রুরাল হসপিটাল বলে, যেটা ইউনিয়ন লেভেলের মতো। ওইখানে ওটা একটু ব্যতিক্রম, ওইখানে সম্ভবত 10 বেডের ইনডোর চালু আছে। হ্যাঁ, কিছু কিছু এরকম হসপিটাল আমাদের দেশে আছে 10 বেড বা 20 বেডের রুরাল হসপিটাল হিসেবে, ওগুলো ইউনিয়ন পর্যায়ের হসপিটালের মতো কিন্তু ইনডোর আছে। আচ্ছা। এরপরে ডিস্ট্রিক্ট হসপিটাল গুলো তৈরি করা হয়েছিল একদম শুরুতে 50 বা 100 বেডের, পরে এগুলো বৃদ্ধি করে করে এখন অনেক ডিস্ট্রিক্ট হসপিটালে আবার মেডিকেল কলেজ হয়ে গিয়েছে। তো আপনারা মনে রাখবেন যে কোনো একটা হসপিটালে মেডিকেল কলেজ চালু করতে গেলে ন্যূনতম 250 বেড লাগে। তো 250 বেড করে ওগুলাকে মেডিকেল কলেজ করা হচ্ছে। আর বেসিক্যালি ডিস্ট্রিক্ট হসপিটাল 100 বেডের, কোনোটা 200 বেডের, নারায়ণগঞ্জের একটা বোধহয় 300 বেডেরও আছে, তো এরকম। আর মেডিকেল কলেজ হসপিটাল গুলো ওই যে বললাম যে ন্যূনতম 250 বেডের হতে হবে। পুরাতন মেডিকেল কলেজগুলো 500 বেডের, কোনোটা বেড সংখ্যা বাড়িয়ে 1000 বেডের করা হয়েছে। তো এরকম বেড সংখ্যা অনুযায়ী হসপিটাল গুলোকে অনেক সময় ভাগ করা হয়। ওনারশিপ অনুযায়ী পাবলিক আর প্রাইভেট, পাবলিকটা হচ্ছে গভর্নমেন্ট যেটা ওন করে, আর প্রাইভেট হসপিটাল গুলো ব্যক্তি মালিকানাধীন, এগুলো সাধারণত নন প্রফিট, কি বলে, এগুলো সাধারণত প্রাইভেট হসপিটাল গুলো কমার্শিয়াল এবং প্রফিটেবল অর্গানাইজেশন হয়। কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট হসপিটাল নন প্রফিটও আছে। তো শুরুতে যখন হসপিটাল গুলো তৈরি করা হয় একদম ইতিহাসের শুরুর দিকে, তখন সব হসপিটাল থেকেই ফ্রি সার্ভিস দেয়া হতো। এই জন্য মানুষের এখনো প্রত্যাশা যে ডাক্তাররা হবে ফ্রি, সেবা করবে, হ্যাঁ, বা হসপিটাল হবে ফ্রি। আর অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ স্টে, যে একটা হসপিটালে কতদিন থাকতে হয়, এটা আমাদের দেশে ওইভাবে অ্যাপ্লাই করে না। তবুও একটা জায়গায় পেলাম যে এরকম ডিউরেশন অফ স্টে অনুযায়ী কিছু হসপিটাল যেগুলোর মধ্যে 30 দিনের বেশি রোগী থাকতে হয়, সাধারণত অর্থোপেডিক হসপিটাল গুলোতে বিভিন্ন ট্রমা বা অর্থোপেডিক প্রবলেম বা অর্থোপেডিক সার্জারির পরে পেশেন্টকে দীর্ঘ সময় 1 মাসের বেশি থাকতে হয়। আবার আই হসপিটাল বা কোনো কোনো ক্ষেত্রে চাইল্ড হসপিটাল, এগুলো 30 দিনের কম সময় হসপিটালে থাকতে হয়। এটা ইম্পর্টেন্ট কোনো ক্লাসিফিকেশন না। ফাংশন অফ হসপিটাল আগের ক্লাসেই দেখেছি, ওইটাই একটু অন্যভাবে এখানে বলা হয়েছে যে কিউরেটিভ কেয়ার দিবে পেশেন্টকে, প্রিভেন্টিভ এন্ড, ওটা বানান ভুল আছে, প্রেমিটিভ কি আবার, প্রিভেন্টিভ এন্ড প্রমোটিভ কেয়ার, ডমিসিলিয়ারি কেয়ার। হসপিটাল থেকে, বিশেষ করে উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে, উপজেলা হেলথ কমপ্লেক্সের একটা উইং আছে, এরা হচ্ছে ফিল্ড ওয়ার্কার বা ডমিসিলিয়ারি ওয়ার্কার। আপনারা নাম শুনে থাকবেন, বা যারা উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করেছেন, যে উপজেলা হেলথ কমপ্লেক্সে হেলথ ইন্সপেক্টর থাকে। এই হেলথ ইন্সপেক্টরদের অধীনে আবার অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর থাকে।
তাদের অধীনে থাকে হেলথ সিস্টেম। তাহলে এদের কাজ কি? এরা হচ্ছে মান্থলি ডমিসিলিয়ারি ভিজিট, অর্থাৎ প্রতি মাসে একবার করে মানুষের বাড়িতে বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা মানুষকে হেলথ এডুকেশন দেয়। কারো কোনো সমস্যা থাকলে, একদম মাইনর সমস্যা থাকলে নিজেরাই ওষুধপত্র বা চিকিৎসা দেয়। আর বেশি সমস্যা থাকলে রেফার করে কমিউনিটি ক্লিনিকে, ইউনিয়ন সাব সেন্টারে অথবা উপজেলা হেলথ কমপ্লেক্সে। কারো যদি ম্যালেরিয়া সাসপেক্ট হয়, তারা ব্লাড ড্র করে স্লাইডে স্মিয়ার তৈরি করে নিয়ে আসে ডায়াগনোসিসের জন্য। কারো যদি কাশি থাকে 3 সপ্তাহের বেশি, অর্থাৎ টিউবারকুলোসিস সাসপেক্ট করে যদি, তাহলে তার কাফ স্পুটাম কালেকশন করে নিয়ে আসে টেস্টের জন্য। তাহলে এইভাবে এই যে ডমিসিলিয়ারি সার্ভিসেরও একটা ব্যবস্থা আছে। এটা হেলথ সার্ভিস থেকেও আছে, আবার ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেরও ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, এরা এরকম বাড়িতে বাড়িতে গিয়ে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস দেয়। তো এরকম উপজেলা হেলথ কমপ্লেক্সের হসপিটাল সার্ভিসের পাশাপাশি ডমিসিলিয়ারি সার্ভিস, অর্থাৎ কমিউনিটিতে গিয়ে মানুষের বাড়িতে সার্ভিসটা পৌঁছে দেয়া, সেই কেয়ারটাও বিদ্যমান আছে। এরপরে ট্রেনিং, বিভিন্ন স্তরের হেলথ ওয়ার্কারদের ট্রেনিং, কিছু কিছু রিসার্চ, আমাদের দেশে রিসার্চ অত স্ট্রং না, কিছু কিছু রিসার্চ হয়। বিভিন্ন টপিকের উপরে হেলথ এডুকেশন দেওয়া হয় হসপিটাল থেকে। অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি সার্ভিস, সব হসপিটালে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে, কোন কোন হসপিটালে ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট আছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যবস্থা থাকে হসপিটালগুলোতে। ফিজিওথেরাপি বা ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট এখন চালু আছে অনেক হসপিটালে। ল্যাবরেটরি সার্ভিস, অর্থাৎ ডায়াগনস্টিক এইড হিসেবে যত ল্যাবরেটরি টেস্ট আছে সেগুলোর একটা সার্ভিস থাকে। মেডিকেল রেকর্ড কিপিং সার্ভিস, সেটা অন কম্পিউটারই হোক আর কাগজে পত্রেই হোক, মেডিকেল রেকর্ড কিপিং, এগুলি হচ্ছে হসপিটালের ফাংশন। হসপিটালের কয়টা বেড বা কি ক্ষেত্রে কতটা বেড থাকবে, এই ফ্যাক্টরস এফেক্টিং ডিস্ট্রিবিউশন অফ বেডস, এটা নির্ভর করে টাইপ অফ হসপিটালের উপরে, অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সের উপরে, প্রিভ্যালেন্স এন্ড ইনসিডেন্স অফ ডিজিজ, কোন ধরনের ডিজিজ কি মাত্রায় হয় সেটার উপর ডিপেন্ড করে। আপনারা খেয়াল করে দেখবেন যে এখন কোভিড-19 প্যান্ডেমিক চলছে, এই কারণে কিন্তু হসপিটালের বেড গুলো, যেমন আমাদের হসপিটালের নতুন বিল্ডিং এর কয়েকটা ফ্লোর কোভিড এর জন্য বেড দেওয়া হয়ে গিয়েছে, বা ওইটা কোভিড ডেডিকেটেড হসপিটাল করা হয়েছে। বা এক্সিস্টিং হসপিটালে বেড গুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে কোভিড পেশেন্টের জন্য। এরকম কোন একটা ডিজিজ কত মাত্রায় হচ্ছে তার উপরে নির্ভর করে হসপিটালের বেড ডিস্ট্রিবিউশন। অ্যাক্সিডেন্ট এন্ড ইনজুরি একটা দেশে কেমন হয় তার উপরে বেড ডিস্ট্রিবিউশন নির্ভর করবে। মেল ফিমেল রেশিও, যে মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড কোন জায়গায় কত বেড দিব, যে আমাদের দেশে 50-50 প্রায়, এ কারণে মেল ফিমেল ওয়ার্ডের ক্যাপাসিটি প্রায় সমান। লেভেল অফ এক্সপার্টাইজ, যে বিভিন্ন যদি স্পেশালিস্ট সাবজেক্টের স্পেশালাইজ সাবজেক্ট গুলাতে এক্সপার্টাইজ থাকে, তাহলে তাদের জন্য আলাদা ওয়ার্ড, আলাদা বেড ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। ইন্টেন্সিভ কেয়ার প্রবলেম কেমন, ফাইন্যান্সিয়াল রিসোর্স কেমন, তারপরে স্ট্যাটিস্টিক্যাল ফিগার, দ্যাট ইজ অ্যাভারেজ লেংথ অফ স্টে, টার্নওভার পিরিয়ড, বেড অকুপেন্সি, এইগুলোর উপরে নির্ভর করবে বেড ডিস্ট্রিবিউশন। এখন যে হসপিটালে বেড অকুপেন্সি 100%-এরও বেশি, অর্থাৎ পেশেন্ট ফ্লোরে থাকে, বারান্দায় থাকে, সেখানে আরো বেশি বেড দিতে হবে। আবার যে হসপিটালের বেড অকুপেন্সি কম, 40%, 80%, সেখানে বেড বাড়ানোর কোনো দরকার নাই। সাধারণত এই ইন্ডিকেটর গুলোর উপরে নির্ভর করে যে একটা হসপিটালের বেড ডিস্ট্রিবিউশন কিভাবে, কতটা বেড ডিস্ট্রিবিউটেড হবে। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং হসপিটাল ইউটিলাইজেশন, একটা হসপিটাল সেটা কতটা ইউটিলাইজেশন হবে, এটা আবার কতগুলা ফ্যাক্টরের উপর নির্ভর করে। যেমন অ্যাভেলেবিলিটি অফ বেডস, বিছানা আছে কিনা, যত বিছানা বেশি থাকবে তত ইউটিলাইজেশন হবে। মেথড অফ পেমেন্ট অফ হসপিটাল সার্ভিস, যে পেমেন্ট যদি কম লাগে বা ইজিলি যদি পে করা যায়, তাহলে হসপিটালের ইউটিলাইজেশন বেশি হবে। পেমেন্ট যদি আকাশচুম্বী হয় অথবা পেমেন্ট প্রসিডিউরটা যদি কমপ্লিকেটেড হয়, তাহলে হসপিটাল ইউটিলাইজেশন কম হবে। এই ইউটিলাইজেশন আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল,
শুধু একটা ইন্ডিকেটর দিয়ে বলা যাবে না, বিভিন্ন কিছুর সঙ্গে এটা রিলেটেড। পেশেন্ট হসপিটালে যাবে কি যাবে না এটার উপরে ব্রোকার বা দালালদেরও ইনফ্লুয়েন্স থাকে। সুতরাং হসপিটাল সবকিছুই একটু কমপ্লিকেটেড এবং অনেকগুলো ফ্যাক্টরের সঙ্গে রিলেটেড থাকে। এজ অফ পপুলেশন, কোন এজের পিপল এফেক্টেড হচ্ছে ডিজিজে বা সমস্যায়। চিলড্রেন এবং ওল্ড এজের যদি বেশি এফেক্টেড হয় তাহলে হসপিটাল ইউটিলাইজেশন কম হবে, কারণ তারা হসপিটালে নিজেরা যেতে পারে না। বেড ডিস্ট্রিবিউশন কেমন তার উপরও নির্ভর করে হসপিটাল ইউটিলাইজেশন হবে কিনা। যে হসপিটালে কোভিড-19 এর বিছানাই নাই সেখানে কোভিড পেশেন্ট যাবে না, অর্থাৎ ওখানে আলটিমেটলি যদি কোভিড পেশেন্ট অনেক থাকে কিন্তু ওই হসপিটালটা ইউটিলাইজেশন হবে না কোভিড এর ক্ষেত্রে। availability of the extramural medical services, এক্সট্রামুরাল বা এক্সট্রা অর্ডিনারি হবে আর কি, মানে সব ধরনের মেডিকেল সার্ভিস গুলো অ্যাভেলেবল কিনা। হসপিটাল বোটলনেক, অর্থাৎ ওখানে কিউ বা ভিড় কেমন থাকে। মেডিকেল কাস্টম এন্ড সোশ্যাল প্যাটার্ন, সাপ্লাই অফ ফিজিশিয়ান, রিসার্চ এন্ড ট্রেনিং, মরবিডিটি, ইন্টারনাল অর্গানাইজেশন, এগুলোর উপরে হসপিটাল ইউটিলাইজেশন নির্ভর করে। আরো অনেক ফ্যাক্টর আছে। একটা হসপিটালের সিটিজেন চার্টার বা হসপিটালের অ্যাডভার্টাইজমেন্ট কেমন তার উপরও নির্ভর করে হসপিটালটা কতটা ইউটিলাইজেশন হবে। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন মানে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং এন্ড বাজেটিং। Classified categories of administration: preparation of hospital legislation, planning of hospital system as a whole, তারপরে determination of internal policy and regulation of operation of hospital, এগুলো পলিসি লেভেলে হয়ে থাকে। application of hospital legislation and of social assistance provision by authorities responsible for management of hospital services, whether they are local, public and private. Daily running of hospital by administrative staff concerned with personnel, finance, accounts and technical services. Role of hospital administrator: planning of future while managing the present, ability to produce and accept new and creative ideas, being an agent of change, willingness to take risk to get the new ideas accept implemented, ability to coordinate, bringing about harmony and collaboration, organizing resources and controlling, ability to analyze, synthesize and integrate diverse information, sense of equity, fairness and social justice, knowledge, skill and experience, ability to delegate, making effective use of own time and that of others with him. Good personal motivation and ability to motivate and develop the people working in hospital, ability to review and evaluate, making adjustment as necessary. The role of administrators: administrator reports to governing body such as director of the health services. Hospital management. Management is the key process. The function of management is to enable our patient, doctor, nurses team to their work as easily, as efficiently, as economically, as effectively and as possible, so that they can develop and maintain a caring environment within the hospital. Principles of hospital management: unity of command, span of control, homogeneous assignment and delegation of authority. Function of management, that is planning, organizing, staffing, directing and controlling. Elements of management: hospital management এর তিনটা এলিমেন্ট আছে। একটা হচ্ছে এটা পার্সোনাল হবে না, পার্সোনেল ম্যানেজমেন্ট, double-N-E-L, personnel management, step in recruitment and attracting the application. Personnel management মানে function of caring of the staff in the organization
is known as personnel management. Step in personnel management, human resource planning and recruitment and selection. Step in recruitment, job analysis করতে হবে, job specification করতে হবে এবং job description তৈরি করতে হবে. Attracting the application by advertisement, evaluating application, selection, placement and development. এগুলো প্রাইভেট হসপিটালের ক্ষেত্রে বা কর্পোরেট হসপিটালের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের গভর্নমেন্ট রিক্রুটমেন্ট হসপিটাল থেকে হয় না, ওটা তো বিসিএস এর মাধ্যমে। হসপিটালের সঙ্গে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টও জড়িত। Budget are formal financial statement of policies, plans and goals that are designed to assure that actions are taken within boundaries laid down by top management. Developmental budget used for new process and non-developmental budget for salaries and daily expenditures like bills. Monitoring the budget, hospitaler budget monitoring korte hoy by monthly statement, excess statement, accounting and auditing. Material management in hospital. Hospital administrator ensure the supply of right thing at the right place, at the right time and at the right cost. হসপিটালে তাহলে যখন যেখানে যেটা যে সময়ে যে কস্টে দরকার সেটা সাপ্লাই দেওয়া হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটরের একটা ইম্পর্টেন্ট দায়িত্ব। Time management is the most important part which is fundamental to job performance. স্কেলার প্রিন্সিপাল, যে হসপিটালের একটা কমান্ডিং অথরিটি থাকবে, ডিরেক্টর অফ দ্য হসপিটাল, ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপরে রেসিডেন্ট মেডিকেল অফিসার বা সিনিয়র মেডিকেল অফিসার বা আরপি। আমাদের দেশে যেরকম হয় অর্গানাইজেশন ওইভাবে তাহলে ইয়া করতে হবে, একটা স্কেলার প্রিন্সিপাল বা কমান্ডিং অথরিটি থাকে হসপিটালে। পারসন রিপোর্টিং ডাইরেক্টলি টু অ্যাডমিনিস্ট্রেটর, এটা আমাদের দেশের সঙ্গে নাও মিলতে পারে। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, আমাদের দেশে এরকম পদ নাই। নার্সিং সুপারিনটেন্ডেন্ট, অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন, এগুলো আমাদের দেশের জন্য ওরকম না। আমাদের দেশে একটু ভিন্ন রকম, যে হসপিটালের সিনিয়র কর্মকর্তা যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড অ্যাবভ, তারা রিপোর্ট করে ডাইরেক্টলি প্রিন্সিপালের কাছে, প্রিন্সিপাল অফ দ্য মেডিকেল কলেজ। আর এর পরবর্তী যারা আরপি, তারপরে সিএ, রেজিস্ট্রার, মেডিকেল অফিসার এবং অন্যান্য স্টাফ, তারা রিপোর্ট করে হচ্ছে হসপিটাল ডিরেক্টরের কাছে। তো এটুকুই আজকের ক্লাসের কন্টেন্ট। হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর ডক্টর সাইফুল অনেক পরে জয়েন করেছে আর কি। হসপিটালের বিষয়গুলো পড়ানো হচ্ছিল, হসপিটাল কাকে বলে, তারপরে হসপিটালের হিস্ট্রি, কি কি ফ্যাক্টর হসপিটাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে রেসপন্সিবল। তারপরে আমরা হসপিটালের টাইপ দেখেছি, হসপিটাল কি কি কাজ করে এটা দেখেছি, হসপিটালের বেড ডিস্ট্রিবিউশন কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে, একটা হসপিটাল কতটা ইউটিলাইজ হবে তা কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে এটা দেখেছি আমরা। লাস্টে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এবং হসপিটাল ম্যানেজমেন্ট, এগুলো আবার অন্যান্য ক্লাসেও রিপিট হবে, চিন্তার কিছু নাই। তো থ্যাংক ইউ, এখন এই পর্যন্তই। পরে আবার আরেকটা ক্লাস আছে, কয়টায় যেন টাইম দিয়েছি, ওই সময় যোগ দিবেন। এখন কেউ কিছু বলবেন? আরো কিছু? সবাই অ্যাটেন্ডেন্সের লিংক শেয়ার করার সময় নতুন লিংকটা দিবেন, পুরাতন লিংকটা বোধহয় কোনো সমস্যা হয়েছে, নতুন লিংকে অ্যাটেন্ডেন্স দিতে হবে। থ্যাংক ইউ।